সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষিকে টেকসই ও লাভজনক খাতে রূপান্তরের লক্ষ্যে কৃষক কার্ড চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে, জানালেন প্রধানমন্ত্রী। চলতি বোরো মৌসুমে 12 লাখ টন সেদ্ধ চাল ও 5 লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ। 3রা মে থেকে 31শে আগস্ট ধান চাল সংগ্রহ করা হবে, জানালেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনেস্কো সহযোগিতা চাইলেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহিতা সংস্কৃতি শক্তিশালী করতে কাজ করার আহ্বান। জুলাই থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে প্রাথমিকের শিক্ষার্থীদের দেশীয় পাটির তৈরি ব্যাগ ও স্কুল পোশাক দেয়া হবে। প্রত্যেক উপজেলায় 2টি স্কুলকে পাইলট প্রজেক্টের আওতায় আনা হবে, জানালেন প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা। আগামী জুন থেকে ঢাকা টোকিও সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জানালেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাইয়ে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। অবরোধ অব্যাহত থাকলে আলোচনায় না আসার ঘোষণা ইরানের। এবং সাফ নারী ফুটবলে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভারত। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রাত 8টার সংবাদে, সাথে আছি আমি নীলুফার জাহান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। আজ বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম এর এক লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, কৃষি খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কৃষিকে টেকসই ও লাভজনক খাতে রূপান্তরের লক্ষ্যে কৃষক কার্ড চালু করা হয়েছে। এছাড়া কৃষির উন্নয়নে বিভিন্ন সময় উপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সংসদ নেতা বলেন, এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রায় 200টি ভবন শিশু ও নারীদের চিকিৎসার জন্য শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। শামসুল আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার। তারকা চিহ্নিত প্রশ্ন 18 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের সাপ্তাহিক নিয়মিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কৃষি খাতের উন্নয়নে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনা সহ বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমরা যেটি সবাই দেখছি, আমাদের চোখের সামনেই ঘটছে বিভিন্ন বিষয়, যেমন জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, জমির পরিমাণ হ্রাস এবং প্রযুক্তির যে সীমাবদ্ধতা, এ সকল কারণে কৃষিখাত বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন। আমাদেরকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই কৃষি উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কৃষিকে টেকসই এবং লাভজনক খাতে রূপান্তর করার লক্ষ্যে সমগ্র দেশবাসী দেখেছেন আমরা এরই ভিতরে 14ই এপ্রিল কৃষক কার্ড আমরা বিতরণ করেছি। পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার, দেশের সকল কৃষককে আমরা এই কার্ড প্রদান করব, যার পরিমাণ প্রায় 2,75,00,000 কৃষক। পতিত জমি আবাদের আওতায় আনা এবং জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য ক্রপ জোনিং পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলের মাটি, আবহাওয়া ও পরিবেশ উপযোগী ফসল নির্ধারণ করা হয়। তার ফলে জমির অপচয় কমে এবং
ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। সংসদ নেতা বলেন, কৃষি পণ্য রপ্তানির লক্ষ্যে উত্তরাঞ্চলে কৃষি পণ্য রপ্তানি অঞ্চল প্রতিষ্ঠা এবং ক্রয় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। কৃষিপণ্য সংরক্ষণের লক্ষ্যে আধুনিক কোল্ড স্টোরেজ ও গুদাম নির্মাণ করা হচ্ছে। এছাড়া ফল ও সবজি সংরক্ষণের জন্য মিনি কোল্ড স্টোরেজ স্থাপন এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রায় 7,000। কৃষিপণ্যের রফতানির লক্ষ্যে উত্তরাঞ্চলে কৃষিপণ্য রফতানি অঞ্চল প্রতিষ্ঠা এবং ক্রয় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বর্তমান সরকার নিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির যে নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে এবং কাজ করে যাচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রায় 200টি ভবন শিশু ও নারীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে এইরকম প্রায় 200-র মতন বিল্ডিং ছিল, যেগুলোর কোনো ব্যবহার ছিল না। বিল্ডিংগুলি কোনোটি 5 তলা, কোনোটি 8 তলা, এরকম প্রায় 200টি বিল্ডিং আছে। বর্তমান সরকার কিছুদিন আগে একটি উদ্যোগ গ্রহণ করেছে, এগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হ্যান্ডওভার করার ব্যবস্থা নিয়েছি এবং খুব দ্রুতই আগামী মাস 2-এর ভিতরে এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে। হামের টিকা বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিগত 2টি সরকার হামের টিকা বিদেশ থেকে আমদানি করেনি। বর্তমান সরকার টিকা কার্যক্রম শুরু করেছে। 2 কোটি শিশুকে এই টিকা দেয়া হবে। সকলে মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। দুঃখজনক ব্যাপার হলো সেই স্বৈরাচারের সময়, এবং আরও দুঃখজনক ব্যাপার হলো আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। যখন এই সমস্যাটি দেখা দেয় খুব দ্রুততার সাথে, এখানে আমাদেরকে বলতেই হবে, মাননীয় স্পিকার, ইউনিসেফ আমাদেরকে, বাংলাদেশকে অনেক হেল্প করেছে এই ব্যাপারে। দ্রুত তারা হামের যে ভ্যাকসিনেশন সেটি খুব দ্রুততার সাথে পাঠিয়ে দেয়, যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি এবং প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে, সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, বাট সামনে আমরা চেষ্টা করছি পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। শামসুল আলম, বিটিভি নিউজ। পবিত্র হজ পালনে ব্যয় কমানোর লক্ষ্যে চলতি বছর হজ যাত্রীদের জন্য বিমান ভাড়া কমানো সহ সরকার ইতোমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি আজ জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। ধর্মমন্ত্রী বলেন, 2025 সালে হজের বিমান ভাড়া ছিল 1,67,820 টাকা, যা এবছর কমিয়ে 1,54,830 টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী বলেন, ভবিষ্যতে হজ যাত্রীদের সুবিধা ও চাহিদা বিবেচনায় নিয়ে ব্যয় আরও কমানোর পরিকল্পনা রয়েছে। হজ 2027-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এক প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সংসদকে জানান, চলতি বছরের মধ্যে পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করতে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে এবং মূল কার্যক্রমগুলো ডিসেম্বর 2026-এর মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মন্ত্রী বলেন, আন্ধারমানিক নদীর উপর 1,180 মিটার দীর্ঘ 4 লেনের সেতু এবং ঢাকা কুয়াকাটা মহাসড়কের সঙ্গে সংযোগকারী 6.35 কিলোমিটার দীর্ঘ 6 লেনের টার্মিনাল অ্যাক্সেস সড়ক নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং ডিসেম্বর 2026-এর মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। এসব কাজ শেষ হলে আগামী বছরের শুরু থেকে বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। অপর এক প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী জানান, দেশের নদ নদীর নাব্যতা বৃদ্ধি ও নৌপথ সচল রাখতে সরকার বর্তমানে ব্যাপক ড্রেজিং কার্যক্রম পরিচালনা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী বিশেষ সভা কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাতে স্কাউটসের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী স্কাউটসের কর্মপরিকল্পনা শুনেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন। সাক্ষাতে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ঢাকায় আন্তর্জাতিক স্কাউটস সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রীকে জাতীয় স্কার্ফ পরিয়ে দেওয়া হয়। স্কাউটিং এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী আলম ও এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন, মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক সহ বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১২ লাখ টন সিদ্ধ চাল কেনা হবে। আগামী ৩রা মে থেকে ৩১শে আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহ করা হবে। আজ সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে গম কেনার আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী সেখান থেকে কেনা সম্ভব না হলে বাকিটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে। যুক্তরাষ্ট্রের মানে USA থেকে গমের আমদানির জন্য আমাদের একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে প্রায় 7 লক্ষ মেট্রিক টনের মতো G2G। সেটা যদি আমরা টার্গেট ফুলফিল করতে পারি, এর বাইরে যেটুকুন সেটা আমরা ওপেন টেন্ডার ম্যাটারেও যেতে পারি, অথবা যদি যুক্তরাষ্ট্র থেকে আমরা পরিমাণ মতো সরবরাহ না পাই G2G, সেই ক্ষেত্রেও আমরা ওপেন টেন্ডার ম্যাটারে যেতে পারি, অথবা অন্য কোনো দেশের সাথে G2G যেতে পারি। এটা ওপেন আছে। বর্তমানে আমাদের 17 লক্ষ 18 লক্ষ মেট্রিক টন মজুদ আছে চাল। এর বাইরেও আমরা এই বছর আরো বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করব বলে আশা করছি সামনে, যাতে আমাদের প্রকিউরমেন্টের উপরে নির্ভর করবে সেটা ফ্লেক্সিবল। সেই হিসাবে আমাদের এখন মজুদ আছে 17-18 লক্ষ মেট্রিক টন। এখন আমরা 5 লাখ টন এই বুড়ো মৌসুমে প্রকিউর করব। আমাদের ঘাটতি নেই। এই বছর মৌসুম ভালো এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে তারা উভয়ই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ভূমিকা এবং বর্তমান বিশ্বের জ্বালানি তেলের সংকটের বিষয়ে তারা আলোচনা করেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু। 1977 সাল ছিল বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে একটি মাইল ফলক। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীন সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন সরকারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ সময় রাষ্ট্রদূত জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয় তাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে চীনের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। কৃষি, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে চীনা প্রযুক্তি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য চীনে গমনের প্রক্রিয়া আরও সহজ করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন। চীনা রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চাইনিজ কমিউনিস্ট পার্টি বিএনপিকে একটি গণতান্ত্রিক দল হিসেবে বিবেচনা করে এবং দলটির নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি ডেপুটি স্পিকারকে চীন সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে উভয় পক্ষ একে অপরকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন। সাক্ষাতে চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহিতা সংস্কৃতি শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির উদ্যোগে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম শুধু তথ্য পরিবেশন করে না, এটি সমাজের দৃষ্টিভঙ্গিও গড়ে তোলে। তাই সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বক্তারা জানান, এই ম্যানুয়াল নারী ও শিশু বিষয়ক প্রতিবেদন তৈরিতে সহায়ক হবে এবং আরও দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রতিবেদন তৈরিতে ভূমিকা রাখবে। এ সময় মন্ত্রী জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে সমাজে সম্মিলিত মূল্যবোধ সৃষ্টির পাশাপাশি এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিও গুরুত্ব আরোপ করেন। একটা চলমান পেশাদারিত্বকে ধারালো করার জন্য তার জবাবদিহিতার জায়গাটাকে যদি প্রাতিষ্ঠানিকীকরণ করতে না পারি, তাহলে কিন্তু এটা স্থবির থাকবে। এবং সেরকম ভাবে যদি আমরা সমাজ এবং রাষ্ট্রের সমষ্টিগত মূল্যবোধের জায়গাটা অর্জন করতে পারি, তখন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হবে তার মধ্যে কিন্তু এ ধরনের ভুল সংস্কৃতি কেউ চর্চা করতে পারবেন না, বা করলে সেটা অপরাধের আওতার মধ্যে আসবে। আর বিভিন্ন পকেটে যে আপনাদের তৎপরতা, মুভমেন্ট, এগুলিকে বহাল রাখার পাশাপাশি আমাদের গোটা সমাজে রাজনৈতিক এবং বিশেষ করে গণমাধ্যম এই দুই জায়গাতে জবাবদিহিতার সংস্কৃতিকে শক্তিশালী করার কাজটা আমাদেরকে খুব দ্রুত করতে হবে। এবার রয়েছে বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ওয়াও, কি সুন্দর লাইট! কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত 900 টাকা হয়ে গেছে, আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকে দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা, আমি মন দিয়া পড়মু কেমনে? সারাদিনে কারেন্ট নাই, লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না। যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারিদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়েরা ঠিক মতো পড়ালেখা করতে পারত। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করে, বিদ্যুতের অপচয় রোধ করে। বিরতির পর সংবাদে আবারও স্বাগতম। লিভার, কিডনি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপনের লক্ষ্যে চীনের সহযোগিতায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক। আজ এই উপলক্ষে বিএমইউ ও চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রিপোর্ট শরীফুল ইসলামের। চিকিৎসা ও গবেষণা ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সব রকম সহযোগিতা করবে চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি। আজ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল মিলনায়তনে বিএমইউ ও কুনমিং ইউনিভার্সিটির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা জানান বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে চীনের সাথে বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। In between Bangladesh and China, and it expresses a sense of belongingness in between the Chinese people and Bangladeshi people, and in between the two countries, that is China and Bangladesh. To start such a relationship in our healthcare system by establishing a new surgical clinic here with our pride institution, Bangladesh Medical University. অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হামের টিকার কোনো সংকট নেই, সকল শিশুই পাবে হামের টিকা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব শীঘ্রই সকল সরকারি হাসপাতালগুলোতে জনবল নিয়োগের পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তায় 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করা হবে। একটা টিকার সংকট নেই, আমাদের টিকা আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে, আগামী 6 মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ করতে যাচ্ছি, প্রসেস হচ্ছে, ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে দেখবেন আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য আমরা 500 হসপিটাল
ইনক্লুডিং অল দ্য উপজেলা, সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে। এসব উদ্যোগ বাস্তবায়নের ফলে চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় একটি কার্যকর রোডম্যাপ তৈরির উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধি ডক্টর সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এই আগ্রহের কথা জানান। আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশের সংস্থাটির চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত জানান। ডক্টর সুসান ভাইজ গণমাধ্যম সংশ্লিষ্ট নীতিমালা এবং বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা মন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবেলায় ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইয়ের উপর ইউনেস্কো বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইউনেস্কোর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি প্রযুক্তির এই যুগে তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে ইউনেস্কোর অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানান। ইউনেস্কো প্রতিনিধি এই বিষয়ে সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে দেশের প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। প্রথম শ্রেণী থেকে প্রাথমিকভাবে কার্যক্রমটি পাইলট আকারে শুরু হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, প্রতিটি উপজেলায় 2টি করে স্কুলে প্রাথমিক পর্যায়ে পোশাক ও ব্যাগ দেয়া হবে। 3টি মন্ত্রণালয় সমন্বিত উদ্যোগে প্রান্তিক এলাকা পর্যন্ত দেশীয় উৎপাদিত পণ্য পৌঁছে দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 3 মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে আমরা ইনশাল্লাহ জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। ইনশাল্লাহ জুলাই শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলায় প্রতি মাসে এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সকল প্রাথমিক স্কুলে একই রকম পোশাক হবে। আগামী জুন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা টোকিও সরাসরি ফ্লাইট চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি আজ বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। ঢাকা টোকিওতে সরাসরি ফ্লাইট চলাচলে কয়টি স্লট দেয়া হবে তা নিয়ে ভাবা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, লাভজনক হলে স্লট আরও বাড়ানোর সম্ভাবনা আছে। এছাড়া আকাশপথে বিমান পরিবহন সুবিধা বাড়াতে 14টি বোয়িং বিমান কেনার পাশাপাশি কিছু বিমান লিজ দিতে এয়ারবাসের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমান লিজ নেওয়ার চিন্তা ভাবনা চলছে। আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনব, আর আমরা ইতিমধ্যে কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি। আর লিজের ব্যাপারে আমরা খুব ইমিডিয়েটলি হয়তো 2-3 মাসের মধ্যে কিছু লিজ নিয়ে বিমান বহরটাকে বাড়িয়ে প্রফিটেবল করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ঢাকা টু টোকিও জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে। এই ব্যাপারে সিদ্ধান্তটা গৃহীত হলো এবং আগামী কত স্লট দেওয়া যায় এটাকে চিন্তা করব আমরা, যে প্রফিটেবল হলে আমরা হয়তো সেখানে বাড়াবো। ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জই নেই, পাশাপাশি মামলা পরিচালনায় এটি গতিশীলতা আনবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবেলায় ভার্চুয়াল কোর্ট পরিচালনা ইতিবাচক প্রভাব ফেলবে এবং এর ফলে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে। গত 19 এপ্রিল এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগে সপ্তাহে 2 দিন বিচার কাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। আমরা তো এটা নতুন না, আমাদের 2020 সালে করোনার সময়কালে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছিলাম। হয়তো মাঝখানে কিছুদিন সময় আমাদের স্বাভাবিক বিরতি ঘটেছে, তবে আমি এখনো পর্যন্ত কোনো ডিফিকাল্টি ফেস করি না। আসলে আমাদের কিন্তু একটা কনস্ট্যান্ট অনলাইন কোম্পানি কোর্টের প্রসেস আছে, পেপারলেস কোর্ট আছে যেখানে কোনো পেপারের ব্যবহার। আর তথ্য প্রযুক্তির এই উন্নয়নের যুগে সব ক্ষেত্রে যখন উন্নয়নের ছোঁয়া লাগবে, তখন আমাদের আদালত ব্যবস্থা, আমাদের বিচারিক ব্যবস্থা কেন তার থেকে বিচ্ছিন্ন থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের 13 জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে প্রাথমিকভাবে 12টি বৈধ ও একটি আগামীকাল বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে এই তথ্য জানিয়েছেন রিটার্নিং অফিসার মঈন উদ্দিন খান। তিনি জানান, সরকারি চাকরির পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। এ সময় সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন উপস্থিত ছিলেন। ইসি সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার যাচাই কার্যক্রমের শেষ দিনে বিএনপি 36 জন সহ স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হবে। এবার রয়েছে বিরতি, বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ওয়াও, কি সুন্দর লাইট! কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত 900 টাকা হয়ে গেছে, আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকে দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা, আমি মন দিয়া পড়মু কেমনে? সারাদিনে কারেন্ট নাই, লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না। যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারিদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়েরা ঠিক মতো পড়ালেখা করতে পারত। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করি, বিদ্যুতের অপচয় রোধ করি। বিরতির পর সংবাদে আবারও স্বাগতম। এবার আন্তর্জাতিক সংবাদ।